অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো সুভা। কি শুনছে এসব? ঘুম জড়ানো কণ্ঠে বারবার বলছে অরণ্য সে আনহাকে ভালোবাসে। তাহলে কি সুভা ভুল করল? একটা ভুল মানুষকে এতদিন ধরে পছন্দ করে এসেছে সে। সুভা নিজেকে স্বাভাবিক করে কোনো রকমে বলেছে আনহাকে, তুই এখন যা আপু, আমার ঘুম পেয়েছে। আমি কি বলতে এসেছি তুই বুঝেছিস তো? সুভার উত্তর দেওয়ার আগেই কিয়ানের গলা শুনতে পায়। নিচের রুমে যাচ্ছিল কিয়ান, না চাইতেও সুভার রুমের দিকে চোখ পড়েছে তার। দরজা খোলা থাকায় সুভা চিন্তিত মুখ আর আনহাত চোরের মতো হাবভাব নজরে এসেছে তার। নিজেকে হাড়ে হাড়ে চিনে ভালো মতলবে এত রাতে সুভার রুমে আসবে না এটাও জানে। তুই এত রাতে এখানে কি করছিস? মানে কি বলতে চাইছিস তুই? আমি এখানে আসতে পারি না? জীবনে তো আসতে দেখলাম না, আজকেই কেন? তোর তো আবার মাথা ভর্তি জিলাপির প্যাচ, ভয় হয় আমার। কিয়ানের কথায় রেগে চলে গেছে আনহা। কিয়ান সুভার দিকে তাকিয়ে দেখল ঠান্ডার মধ্যেও মুখটা কেমন ঘেমে গেছে। চেহারা দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব। কি হয়েছে সুভা? আচমকা কিয়ানের কথা কানে আসাতে ভয় পেয়ে গেছে সুভা। শুকনো ঢোক গিলে জবাব দিয়েছে ভাইকে, কিছু হয়নি ভাইয়া, ঠিক আছি আমি। ঘুমিয়ে পড়ো, কালকে আবার ঘুম থেকে উঠেই মুখে কয়েক কেজি আটা ময়দা লাগাতে হবে। কিয়ানের কথায় কষ্ট করে হাসে সুভা। এটা বোঝানোর জন্য তার কিছুই হয়নি, পুরোপুরি ঠিক আছে। কিয়ানও বিশ্বাস করলো সুভার মিথ্যা হাসি। বোনকে দরজা আটকে ঘুমিয়ে পড়তে বলে চলে গেছে সে। রাত হয়েছে অনেক, ঘুম নেই সুভার চোখে। বারবার আনহার বলা কথাগুলো মনে পড়ছে তার। সত্যি কি অরণ্য আনহাকে ভালোবাসে? তখনকার কল রেকর্ড ছবিগুলো দেখে তো যে কেউ বলে দিবে এটা অরণ্য আর আনহার মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে। এমনই যদি হয় তাহলে তো সুভা তাদের মাঝখানে এসে ভুল করেছে। কিন্তু সুভা যে ছোট ছোট বেলা থেকে পছন্দ করে অরণ্যকে, শুধু একটা কল রেকর্ড আর কতগুলো ছবির ভিত্তিতে কি এতগুলো মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া উচিত হবে সুভার? এখন তো সবাই জেনে গেছে বিয়ের বিষয়টা, আর আব্বু চাচুকেই যদি অপমানিত হতে হয় মানুষের কাছে। ভাবনায় ছেদ পড়ল সুভার। বালিশের পাশে থাকা ফোনটায় রিংটোন বাজতেই ধরফড়িয়ে উঠেছে। হঠাৎ এমন হলো কেন? গলাটা কেমন শুকিয়ে এসেছে। বেশি কিছু না ভেবে বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি খেয়ে নিয়েছে। ফোনটা চোখের সামনে আনলে কারোর আননোন নাম্বার ভেসে উঠেছে। মনে মনে ভাবছে সুভা, এত রাতে আমাকে কে ফোন দিবে? এই নাম্বারটা কি কোনোভাবে অরণ্যের? ফোন কলটা রিসিভ করতে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে ফোনের ওপাশ থেকে। শুনতে পাচ্ছ সুবহা? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? আমাকে তুমি চিনো, তোমাদের বাড়িতে অনেকবার গিয়েছি আমি। সুভা কিছু সময় ভেবে উত্তর দিল, না, আমি তোমার আপুর ফ্রেন্ড, সাথে অরণ্যরও। চিনেছি এবার, আপনি আদৃশ ভাইয়া তাই না? ঠিক চিনেছ। এত রাতে ফোন দিলেন যে ভাইয়া, কোনো দরকার? আমি তোমাকে একটা কথা জানাতে ফোন দিয়েছি সুবহা, বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার মনে হলো বলা দরকার, তাই বলছি। হ্যাঁ বলুন। তানহা আমার ছোটবেলার ফ্রেন্ড, তুমি ওর বোন, যেহেতু আমার বোনের মতোই, তাই তোমাকে সাবধান করছি, অরণ্যের সাথে বিয়েটা তুমি করো না সুবহা, এখনো কিন্তু সময় আছে বিয়ে ভাঙার। সুভার হাত কাঁপছে। তার মানে কি আনহা ভুল কিছু বলেনি তখন? বুকের ভেতরে চেপে রাখা অজানা কষ্টে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। নীরবতা দেখে আদৃশ্য আবারও বলে উঠেছে, শুনতে পারছো সুবহা? হ্যাঁ বলুন আপনি। আমি চাই না তুমি, অরণ্য বা তানহা কারো জীবন নষ্ট হোক, তোমরা সবাই আমার খুব কাছের, তাই তোমাকে বলছি, আনহা আর অরণ্য একে অপরকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। অরণ্য কেবল তার আব্বা আম্মুর কথা রাখতেই তোমাকে বিয়ে করছে। আদৃশ্য আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সুভাষ সুযোগ দেয়নি আর তাড়াহুড়ো করে কথা বলে ফোন কেটে দিয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ্য। এত বড় ঢাহা মিথ্যা কথা বলতে বুক কেঁপেছে তার, কিন্তু কি করবে? পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে যে বড্ড ভালোবাসে, কিভাবে দেখবে তার চোখের পানি? এই রাত বেরাতে ফোন দিয়ে দেখা করতে বলেছে আদৃশকে। একমাত্র বেস্টি মনে প্রাণে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে, না করতে পারেনি। জানে সে কোনোদিনও পাবে না আনহাকে, কিন্তু আনহার খুশিতে সে নিজেও খুশি। একবারে বলাতে আনহার কথায় ছুটে চলে এসেছে তার সাথে দেখা করতে। অরণ্যের সাথে সুভার বিয়েটা যে আনহা মেনে নিতে পারেনি, এটা তার বিহেভিয়ার দেখেই বুঝেছিল আদৃশ। আনহা আর আদৃশ দুজনেই নিজেদের গাড়ি নিয়ে এসেছে এত রাতে। কোনো দোকানপাট বা ক্যাফের দরজা খোলা নেই, রাস্তায় জনমানবের কোনো উপস্থিতি নেই। একা রাস্তায় দাঁড়িয়ে আছে কেবল আনহা আর আদৃশ দুজনে।
আনহা গভীর আগ্রহ নিয়ে তাকিয়েছে আদৃশ্যের মুখপানে। ফোনটা কান থেকে সরাতে উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করেছে। কি বলেছে সুভা? বিয়েটা ভাঙবে তো? আদৃশ্যের মনে মনে অনুশোচনা হচ্ছে এমন মিথ্যা কথা বলা। আনহার ছটফটানি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছে তাকে। তুই কি এসব ঠিক করছিস তানহা? কিসের কথা বলছিস তুই? কোনটা ঠিক নয় আদ্রিস? ভালোবাসার জন্য মানুষ কত কি করে। আমি অর্ণকে পেতে সবকিছু করতে রাজি। ভালোবাসা পাওয়ার জন্য বোনের সাথে বেইমানি করবি? আনহার পছন্দ হলো না আদৃশ্যের কথাটা। বাড়িতে কেউ জানে না এত রাতে বেরিয়েছে আনহা। এসেছে জানবেই বা কী করে? সবাই তো সুভার বিয়ে নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে আনহার মনে হয় বাবা মা তাকে কুড়িয়ে পেয়েছে, না হলে বড় মেয়ে হওয়া সত্ত্বেও সবাই সুভাকেই এত ভালোবাসে কেন? আদ্রিসকে বিদায় জানিয়ে চলে যায় আনহা। আদ্রিস তাকিয়ে আছে সেদিকে, পানে মনে মনে বলছে, নিজের স্বার্থ ছাড়া কি তুই কখনোই আমার কাছে আসবি না আনহা? বোর হয়েছে অনেক আগেই। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, মেহমানদের আনাগোনা আর গান বাজনায় জমজমাট চারিপাশ। সুভা ঘুম থেকে উঠতে দেরি করছে বলে তার আম্মু আর চাচি মিলে ডেকে গেছেন। একবার দরজা খুলেনি তখন। সুভাকে ফোন দিয়েও পায়নি কিয়ান, তাই নিজেই চলে এসেছে বোনকে ডাকতে। ভাইয়ের ডাকাডাকিতে বাধ্য হয়ে দরজা খুলেছে সুভা। কিয়ান সুভাকে নিচে আসতে বলেই চলে গিয়েছে। কিরণ আর তার কাজিনরা সবাই এসেছে সুভাকে দেখতে, সাথে অরণ্যের আম্মুও পাশাপাশি। বাড়ি পূর্ব পরিচিত, তাই অত নিয়মকানুন বাধা নিষেধের ধার ধারেননি কেউই। বাড়ি ভর্তি মেহমানদের সামনে যখন সুভা এসে বলল সে বিয়ে করবে না, মুহূর্তে সবার চোখ মুখ থেকে খুশির ঝিলিক সরে গিয়ে চিন্তার এসে ভিড় জমিয়েছিল। কিয়ান কিরণ সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে সুভার দিকে। তাদের মনে একটাই প্রশ্ন, সুভার হঠাৎ করে এমন কথা বলার কারণ কি? এত মানুষের দৃষ্টি নিজের দিকে দেখে বিয়ে করবে না মানে কি প্রিন্সেস? আমি যখন বলছি কারণ আছে আব্বু, এই বিয়েটা ভেঙে দাও তুমি। অরণ্যের আম্মুর চোখে মুখে রাগ। এত মানুষের সামনে এভাবে অপমান নিতে পারলেন না তিনি। সুভার কাছে এসে হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছেন তাকে, বিয়ে করবে না মানে? তোমার কি অন্য কাউকে পছন্দ? এরকম যদি হয় তাহলে আগে কেন বললে না শোভা? এত লোকজনকে দাওয়াত করা হয়েছে, সবাই জানে তোমাদের বিয়ের ব্যাপারে। একবারে লোকের সামনে এভাবে অপমান করতে খারাপ লাগলো না তোমার? সুভা অরণ্যের আম্মুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে জবাব দেয়, আপনি যা বুঝবেন তাই আন্টি, আমি যা বলার বলে দিয়েছি, এখন আর কিছুই বলতে পারবো না। কথাটা বলেই চলে গেছে সুভা। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে কোনো কথা নেই। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবাই সুভার যাওয়ার পানে। অরণ্যের আম্মু জাহানারা সুলতানার ভালো লাগেনি সুভার আচরণ। এভাবে সবার অপমান করলো এক হাঁটুর বয়সী মেয়ে। ওনার ছেলের জন্য এমন মেয়ে পছন্দ করেছিলেন বলে এখন পস্তাচ্ছেন তিনি। সুভার আম্মু আব্বু কারোরই বনো বারণ শুনেনি। কিরণ সহ বাকি সবাইকে নিয়ে রাগ দেখিয়ে চলে গেছেন সুভাদের বাড়ি থেকে। তবে যাওয়ার আগে সুভার আব্বুকে সুভার কাজের জন্য কথা শোনাতেও ছাড়েননি। কিরণ শত চেষ্টা করেও আটকাতে পারেননি মাকে। এদিকে জাহিদ হোসেনের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কিন্তু নিজের মেয়েকেই বা ভুল বুঝবেন কিভাবে? সে যে না ভেবে চিন্তে কিছু করার মেয়ে নয়। বিষণ্ণ মন নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে সুভা, তাকিয়ে আছে আকাশের দিকে। সকাল পেরিয়ে বিকেল হতে চলল। কালকার ঘটনাটা বারবার মনে পড়ছে তার। অভাবে সবার সামনে বিয়ে ভেঙে দিয়ে কি অপমান করলো অরণ্যের আম্মুকে? কিন্তু তার যে আর কিছুই করার ছিল না। যেভাবেই হোক বিয়েটা ভাঙতেই হতো। কারো বিরক্তির বা সম্পর্ক ভাঙার কারণ সে হতে চায় না। মনের ভিতর এমন খারাপ লাগা কাজ করছে কেন? কেন বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে? কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে সুভা মাথা ঘুরিয়ে তাকালে কিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে। সকাল থেকে সুভার আম্মু আব্বু সহ বাড়ির বাকিরা তার রুমে এসেছে বহুবার। জিজ্ঞেস করেছেন সুভার বিয়ে ভাঙার কারণ। প্রতি উত্তর করেনি সুভা। উত্তর না পেয়ে বিরক্ত হয়ে সবাইকে একে একে চলে গিয়েছিল তখন। সুভার আব্বু জাহিদ হোসেন ঠিক করে নিয়েছিলেন নিজে থেকে কারণটা না বললে মেয়েকে আর কিছু জিজ্ঞেস করবেন না তিনি। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনে যে বড়সড় কোনো কারণ আছে এটাও কারোর বুঝতে বাকি নেই। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না সুভার। তবে কিয়ান যে সুভার কোনো প্রশ্ন করবে না এটা সে জানে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে কথা সুভা কিয়ানের সাথে বলে, কিছু বলবে ভাইয়া? কিয়ান কোনো কথা না বলে সুভার হাত ধরে টেনে নিয়ে যায় তাকে ছাদ থেকে। কিয়ান কি করতে চাইছে বুঝলো না সুভা। আবারও প্রশ্ন করেছে কিয়ানকে, কোথায় নিয়ে যাচ্ছ ভাইয়া? আমরা ঘুরতে যাব। কি ঘুরতে যাব আজকে?
কালকেই এত কিছু হলো, বাড়ি থেকে বেরুলেই তো পাশের বাড়ির চাচির মতো লোকজন এটা সেটা বলবে। যে বলবে তার মুখ ভেঙে গুড়িয়ে দেবো আমি। এত কথা না বলে আয় তো, আজকে বাইরে লাঞ্চ করে আসবো দুজনে। কিয়ানকে কিছু বললেও সে শোনার পাত্র নয়, তাই শুভা আর কথা বাড়ায়নি। তবে বাড়ি থেকে বেরোনোর সময় আপত্তি করেছে সবাই। এক একজনের এক এক কথায় বিরক্তি লাগছিল শুভার। তার মধ্যে আবার আনহা সবাইকে সব কথায় সাপোর্ট করে যাচ্ছিল। কিয়ান এক প্রকার রাগ দেখিয়ে শুভাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ভাইকে বাধা দিতে পারবে না, তাই শুভাও আর কিছু বলেনি, চুপচাপ কথা শুনে গেছে কিয়ানের। একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামিয়েছে কিয়ান। শুভা নেমে দাঁড়িয়েছে একপাশে। কিয়ান সুবাকে অপেক্ষা করতে বলে কোথাও একটা গেল। সুবা জানে এরকম কিছু কিয়ান করবে। এই এক সমস্যা তার ভাইয়ের, কোথাও গেলে কিয়ান কয়েক মিনিট অপেক্ষা করিয়ে কোথাও একটা যাবে। আশেপাশে তাকিয়ে দেখলো সুভা জায়গাটা সুন্দর একটা পার্কের মতো। সারিবদ্ধ গাছ, সুন্দর পাকা রাস্তা, তার মধ্যে আবার রাস্তার দুপাশে ফুলের চারা লাগানো। একটা বাচ্চা মেয়ে কোথা থেকে দৌড়ে এসেছে সুভার কাছে। হাতে থাকা ঝুড়িতে তার কাঁচা লাল গোলাপ আর বেলি ফুলের মালা। মেয়েটি সুভার দিকে ফুল বাড়িয়ে দিয়েছে। ইচ্ছে না থাকলে ফুলগুলো হাতে নিয়েছে। সুভা মেয়েটা মিষ্টি হাসির অধিকারী। এমন মায়াভরা চাহনির নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে কিভাবে ফিরিয়ে দিবে সুভা? ফুলগুলো হাতে নিয়ে মেয়েটাকে সাথে কথা বলেছে অনেকক্ষণ। এই অল্প সময় মেয়েটার সুন্দর কথায় কেমন মায়া জন্মে গেছে, তার প্রতি বন্ধুত্ব করে নিয়েছে দুজনে। সুভা মেয়েটাকে একটা 1000 টাকার নোট ধরিয়ে দিয়েছে। যদিও মেয়েটা নিতে চায়নি, কিন্তু সুভা তাকে এটা সেটা বলে বুঝিয়েছে। এই না, তুমি বললে আমরা আজকে থেকে বন্ধু, তাহলে বন্ধুর দেয়া গিফট নিচ্ছ না যে? কিন্তু ফুলগুলোর দাম যা অল্প, এত টাকা নিই কিভাবে? সুভা হাসল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি নিজেই তো একটা ফুল বাচ্চা। এই যে আমার নতুন বন্ধু হলে আজকে, সেজন্য ডাবল গিফট। মেয়েটা হাসলো সুভার কথা শুনে। বিদায় জানিয়ে চলে গেল সে। সুভা তাকিয়েছে মেয়েটির যাওয়ার দিকে। কেমন মায়া হচ্ছে তার। পড়াশোনা করার বয়সে রাস্তায় রাস্তায় হেঁটে ফুল বিক্রি করছে বাচ্চা মেয়েটা। মেয়েটা থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো সুভা। দেখতে পেল পরিচিত কাউকে। সুভা ঠিক কতদিন পর অরণ্যকে সামনে থেকে দেখেছে জানা নেই তার। অরণ্যকে খুব এলোমেলো লাগছে সুভার কাছে। উস্কো খুস্কো চুল, বুকের দিকে শার্টের বোতামগুলো খুলে রাখা, মুখে চিন্তার ভাঁজ। ফোনে কথা বলছে কারোর সাথে। চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে খুব। এমন লাগছে কেন অরণ্যকে? তার তো ভালো থাকার কথা। অরণ্যের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সুভার বুকের ভেতরটাই বা এমন কেঁপে উঠল কেন? কেমন অদ্ভুত টান অনুভব করছে সুভা। পা বাড়িয়েছিল সেদিকে যাবে বলে, কোথা থেকে তখনই দৌড়ে এসে একটা মেয়ে জড়িয়ে ধরেছে অরণ্যকে। সুভা যেভাবে এগিয়েছিল সেভাবে আবারও কয়েক পা পিছিয়ে গিয়েছে। মেয়েটির মুখ না দেখলেও বুঝতে বাকি নেই সুভার এটা তার বোন আনহা। অরণ্যের সাথে আনহাকে এভাবে দেখে দম বন্ধ লাগছে সুভার, কিন্তু তার তেমন হবার কথা নয়। পিছতে পিছতে পাটা কিছুর সাথে লেগে পড়ে যেতে নিচ্ছিল সুভা। কিয়ান এসে ধরে নিয়েছে তাকে। কিরে, দেখে হাঁটবি তো। এইখান থেকে চলো ভাইয়া, ভালো লাগছে না আমার। সুভার ঘরমাক্ত মুখ দেখে কেমন সন্দেহ হলো কিয়ানের, কিন্তু পাত্তা দিল না। হয়তো কালকের ঘটনাটা নিয়েই ভাবছে তার বোন। এখানে কি আমরা থাকতে এসেছি? চলেই তো যাবো, তার আগে খেয়ে দে, পেটটা মোটা করে নিই, চল। কিয়ান সুভার হাত ধরে সামনের বড় রেস্টুরেন্টটাতে নিয়ে যাচ্ছিল। চোখ যায় তখনও অরণ্য আর আনহার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকে। মুহূর্তের আগে ফর্সা চেহারায় অন্ধকার নেমে এসেছে কিয়ানের। সুভার বিয়ে ভাঙার কারণটা তাহলেই। সুভা বুঝতে পেরেছে কিয়ান রেগে গেছে, কথা ঘোরাতে বলে উঠেছে, ভাইয়া চলো, খিদে পেয়েছে আমার। খাওয়াবে বলেই তো নিয়ে আসলে, দাঁড়িয়ে আছো যে? আগে বলিসনি কেন সুভা? কি বলবো? হাত ছাড় আমার। আমি আগেই ভেবেছিলাম আনহা তোকে কালকে ভুলভাল বুঝিয়েছে। কাহিনী তাহলে এটা? অরণ্য ভুল করেছে সুভা, আমি ওকে ছেড়ে দেবো না এমনি এমনি। ঝামেলা করার দরকার নেই ভাইয়া, এটা পাবলিক প্লেস। চলো এখান থেকে। ওই 2 মির্জাফর কালনাগিনীকে দেখে নেই ভালো করে, তারপর যাবো। হাত ছাড় আমার। কিয়ান এক ঝটকায় সুভার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে। সেদিকেই যাচ্ছিল সুভা। বলে উঠেছে তখন, যা ইচ্ছে করো, আমি গেলাম। আমাকে আর বোন বলে ডাকবে না তুমি। সুভা একা একা হেঁটেই চলে যাচ্ছিল। কিয়ানের মনে হলো বেশি তেড়ামি করে ফেলেছে, পরে দেখে নেবে অরণ্যকে। এবার নিজের বোনকে বুঝাতে হবে। বাড়িতে এসেই জানিয়েছে সুভা সে তার খালামণির কাছে যেতে চায়। সুভার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছিল। জাহিদ হোসেন হ্যাঁ বা না কিছুই বলেননি। বেশ কিছুদিন চলেও গেছে। এই কদিন সুভা বহুবার জানিয়েছে তার ইচ্ছে। প্রথমে কেউ রাজি না হলেও সুভার জেদের কাছে হার মেনেছেন সবাই। ইদানিং মেয়ের কাজগুলো ভালো লাগছে না জাহিদ হোসেনের। অরণ্যের বাড়িতে গিয়েছিলেন তার আব্বু আম্মুর কাছে ক্ষমা চাইতে মেয়ের এমন ব্যবহারের জন্য। তখনই কথা দিয়ে এসেছেন
সুভার বদলে আনহার সাথে বিয়ে হবে অরণ্যের। এটা প্রথমে বলেছেন অরণ্যের আম্মুই। এই কয়দিনে আনহা ভালোভাবে ওনার মনে জায়গা করে নিয়েছে। তাই নিজেই সুযোগ বুঝিয়ে প্রস্তাব দিয়ে বসেছেন আনহাকেই নিজের ছেলের বউ বানাতে চান তিনি। এই খবরটা শোনার আসার আগেই সে পাড়ি জমিয়েছিল আমেরিকায়। তবে পরে কিয়ানে থেকে শুনেছে কথা। বাহির থেকে নিজেকে ভালো দেখালো, ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল সুভার। বহুদিন সময় লেগেছে নিজেকে ঠিক করতে। সেই যে সুভা নিজের আপন মানুষদের ছেড়ে দূরে চলে গিয়েছিল, এসেছে 2 বছর পরে। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। সুভার সাথে তার আব্বুর বন্ডিংটাও এখন আর আগের মতো নেই। আফসোস করে না সে, এসব হওয়ারই ছিল। বর্তমান ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেছে সুভার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সকাল 6টা বাজে। এত তাড়াতাড়ি অন্যদিন ঘুম ভাঙে না তার, তবে আজকে ভেঙে গেছে। পেটের খিদেই সেই যে কালকে থেকে রাগ করে দরজা লাগালো বাড়ির সবাই এক এক করে ডেকে গেছে, জেদ করে বসেছিল দরজা আটকে। সুভা নিচে এসেছে। টেবিলের উপরে কাঁচা ফলমূল রাখা আছে, কিন্তু এগুলো খেলে পেট ভরবে না তার। কিচেনের দিকেই যাচ্ছিল, মনে হলো আগে থেকে কেউ আছে সেখানে। ঠিক ভেবেছিল সুভা। তার আম্মু সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছেন ঠিক আগের মতো। আজকে খুব করে মায়ের আদর পেতে ইচ্ছে করছে সুভার। ছোটবেলার মতো মাকে জড়িয়ে ধরে বায়না করতে ইচ্ছে করছে। কোনো কিছু না ভেবেই পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে সুভা তার আম্মুকে। মেয়েকে দেখেই মুখে হাসি ফুটে উঠেছে সেলিনা বেগমের। হাতের খুন্তিটা রেখে ঘুরে তাকিয়েছেন সুভার দিকে। মেয়েকে কাছে টেনে কপালে চুমু দিয়েছেন সেলিনা বেগম। কি হয়েছে আম্মু, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? সুভা নিজের পেটে হাত দিয়ে বলছে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আম্মু, ঘুমিয়ে থাকি কিভাবে? তোমার জন্য আমি সকাল সকাল উঠেছি। কালকে থেকে কয়বার দরজার সামনে গিয়ে ফিরে এসেছি, ঠিক আছে? টেবিলে গিয়ে বসো, খাবার নিয়ে আসছি। ঠিক আছে। মনে মনে লজ্জা পেয়েছে সুভা। কালকে যে রাগ করে দরজা আটকে সারাদিন পার করে দিয়েছে, মনেই নেই তার অতীতে স্মৃতিচারণ করতে গিয়ে সব গুলিয়ে খেয়ে ফেলেছে। এখন তো মনে মনে নিজেকেই বকাঝকা দিচ্ছে। কি করলে এটা তুই সুভা? তুই না রাগ করেছিলি, কেঁদেই রাগ চলে গেল। নিজের কাজে নিজেই বিরক্ত সুভা। এর মধ্যেই কলিং বেলের শব্দ আসলো কানে। সুভার আম্মু ডেকে বললেন তাকে। কে এসেছে দেখ তো শুভা। দেখছি আম্মু। এত সকালে বাড়িতে কে আসবে মনে মনে ভাবছে সুভা। পরক্ষণে আবার মনে হলো খবরের কাগজ নিয়ে কেউ এসেছে হয়তো। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজাটা খুলেছে সুভা। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তাহলে কে কলিং বেল বাজালো তখন? বাহিরে গিয়ে দেখতে চাইছিল সুভা, তখন কিছু একটা পায়ে লাগে তার। নিচের দিকে তাকিয়ে দেখতে পায় একটা ফুলের বুকেট রাখা, তা আবার কালো গোলাপের। পাশে রক্তমাখা একটা সাদা পুতুল। ভয়ে আতকে উঠেছে সুভা। কয়েক পা পিছিয়ে গিয়েছে সাথে সাথে। এত সকালে বাড়ি বয়ে এসে কে এসব রেখে গেল? কার জন্য এবার রেখে গিয়েছে এসব? শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে ফুলের বুকেতে থাকা হলুদ চিরকুটটা তুলে নিয়েছে সুভা। হলুদ চিরকুটটায় কালো কালি দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা, Get ready to be the queen of my dark life. Zahra Mir and Subha. পুরো হলুদ কাগজটা রক্তের ছিটে ছিটে দাগ। এইটুকু দেখেই কপালে বাজ পড়ল সুভার। এত আয়োজন, কালো গোলাপ, রক্তে মাখানো পুতুল, এসব তাহলে তার জন্য? কেউ দেখার আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে জিনিসগুলো। কিন্তু মনে তো একটা প্রশ্ন থেকেই যায়, এসব কে পাঠিয়েছে সুভাকে? কেনই বা পাঠিয়েছে? চিন্তিত চেহারা নিয়ে খাবারের টেবিলে বসে আছে সুভা। সেলিনা বেগম খাবার দিয়েছেন মেয়েকে। অনেক সময় হলো, সুভা খেয়াল করেনি এখনো। কি যেন ভেবে চলেছে সে। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন সেলিনা বেগম। কি হয়েছে শুভা মা? সুভা তখনকার ঘটনাটা নিয়ে ভাবছিল। কালো ফুলের বুকে রক্ত মাখা পুতুলটা কে রাখলো ওখানে? এই একটা জিনিস বারবার মাথায় ঘুরছে তার। এমন সময় মায়ের ডাক কানে আসাতে কেঁপে উঠেছে। সে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিয়েছে, বলছি খিদে পেয়েছে, তাই তাড়াহুড়ো করে খাবার বানালাম। এখন না খেয়ে প্লেটের দিকে তাকিয়ে আছিস যে? সুভার তার আম্মুর কথা বলার মাঝখানে সুভার ফুফু এসে পড়লেন সেখানে। নিজের ছেলের বিষয় এটা সেটা বলছেন সুভাকে, কিন্তু এই মুহূর্তে এসব কথা শুনতে ভালো লাগলো না সুভার। খাবারের প্লেটটা হাতে নিয়ে মাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের রুমে চলে গেল সে। দিনের আলো ফুরিয়ে চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 12টার কাছাকাছি। অফিসে প্রচুর কাজ সুভার। শত চেষ্টা করে অফিসের কোনো কাজে কিয়ানের সাহায্য সে পাচ্ছে না।
সারাদিন বাড়িতে থাকবে ঠিকই, কিন্তু সুভা এসব বিষয়ে কিছু বললে তাকে আর পাওয়া যাবে না। এদিকে সুভার আব্বু অসুস্থ, অফিসের ব্যাপারটা নিজের মেয়ে আর ভাইয়ের উপরই ছেড়ে দিয়েছেন। সুভাকে পেয়ে তার চাচ্চুও নিশ্চিত হয়েছেন। একা একা এত কিছু সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সুভার উপর দায়িত্ব দিয়ে বুড়ো বয়সে নিজে ঘুরতে চলে গেছেন শ্বশুরবাড়ি। সুভার মাথায় হাত, এত কিছু সে একা একা সামলাবে কিভাবে? এদিকে ভাইটাও কাজের না। সুভার মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তাকাতেই রিফাতকে দেখতে পেল। চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে সে। দরজায় ঠকঠক শব্দ করে ভেতরে আসার অনুমতি চাইছে সুভার কাছ থেকে। মুখের উপর না করে দিতে পারেনি সুভা, তবে ভেতরে আসতেও বলেনি। রিফাত নিজেই রুমে ঢুকেছে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে বসেছে সুভার মুখোমুখি। সুভা বিরক্ত হয়ে মুখ খুলে কিছু বলতে যাবে, তখনই রিফাত কথা বলে উঠল। তুমি কি এখনো 2 বছর আগের ঘটনাতেই পড়ে আছো সুবাহা? মানে? তুমি না চাইলে বিয়েটা আমি ভেঙে দেব, কিন্তু একটা কথা মনে রেখো, অরণ্য আনহার হবু পর। নিজের বোনের সাথে যার বিয়ে ঠিক, তার প্রতি এখনো এত টান তোমার? আমাকে ভালোবাসা যায় না? এমনিতেই মাথা খারাপ, তার উপর অরণ্যকে নিয়ে এত কথা। বিরক্ত হচ্ছে সুভা। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সে। অদ্ভুত তো, কে পাঠিয়েছে আপনাকে এখানে? আমি এসব কথা শুনতে চেয়েছি একবারও? তুই শুনতে না চাইলেও আমরা বলবো সুভা, রিফাত ভাইয়াকে বিয়ে করতে চাইছিস না কেন? এটা তো স্পষ্ট অরণ্যের প্রতি তোর পুরনো প্রেমটা জেগে উঠেছে আবার। আনহার কথা শুনে হাসি পেল সুভার। হাসতে হাসতে বলছে, এক ছিল ঘষেটি বেগম, তার সাথে মিলেছে আরেক মির্জাফর। দুইজন মিলে কি চায়ের সাথে বিষ মিশিয়ে আমায় মারতে এসেছো? আনহা রেগে গেছে সুভার কথায়। ভুরকুচকে তাকিয়েছে তার দিকে। কিছু বলতে গেলে রিফাত চোখ দিয়ে ইশারা করেছে কথা না বলতে। রিফাত ভালো মানুষের ভান ধরে শান্ত কণ্ঠে বলল সুভাকে, তোমার আমাকে এমন মনে হয় সুবাহা? আনা এখানে আসবে আমি জানতাম না। রুমে যেতে গিয়ে দেখলাম তোমাকে অনেক ডিস্টার্ব লাগছে, তাই জানিয়ে আসলাম। রিফাত ভাইয়া, আপনাকে একটা কথা বলে রাখি, আমি কেমন সেটা বাড়ির সবাই জানে। আপনাকে নিজের ভাই ব্যতীত অন্য কিছু কখনোই ভাবিনি। এত এক্সট্রা কেয়ার দেখানোর কোনো দরকার নেই। সুভার কথা শেষ হচ্ছে কিনা আনহা বলে উঠেছে তাকে, তুই এই বিয়ে করবি না আমি জানি সুভা, কিন্তু অরণ্যের দিকে ভুলে নিজের খারাপ নজর দিবি না। এত ভয় কিসের আপু? তোর মধ্যে থাকা এই ভয় বারবার বুঝিয়ে দেয় তোদের দুজনের মধ্যে কিছুই নেই, যা আছে সব লোক দেখানো। আনহার চোখ মুখের অবস্থা দেখে হাসছে সুভা। আনহার বিরক্ত লাগছে। সুভার এই হাসি হাতের কবজিতে টান দিয়ে বলছে, তুই কি ভেবেছিস হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিবি? এটা কখনোই হবে না। সুভা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। চ্যালেঞ্জ করছিস তুই? পরে কিন্তু কান্না করে কুল পাবি না। আনহা আবারও কিছু বলতে যাবে, তখনই কটমট কণ্ঠে রিফাত আর আনহাকে উদ্দেশ্য করে বলে উঠেছে সুভা, দ্বিতীয়বার পারমিশন ছাড়া আমার রুমে আসার সাহস দেখাবে না। এই মুহূর্তে চলে গেলে ভালো হয়। মুখের উপরে এমন কথা বলে দেওয়ায় অপমান বোধ হলো রিফাতের। কথা না বাড়িয়ে চলে গেল সুভার রুম থেকে। কিয়ান এসেছে এইমাত্র। এখন ভাই বোন দুজন মিলে অপমান করবে আনহাকে। সুভার দিকে রাগী দৃষ্টিতে একবার তাকিয়ে সেও চলে গেছে রুম থেকে। কিয়ান চিপস খাচ্ছিল। সুভার দিকে চিপসের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, চিপস খেয়ে মাথা ঠান্ডা কর। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সুভার। মাথায় হাত চেপে কিয়ানের দিকে তাকিয়ে বলল, চিপস খেলে মাথা ঠান্ডা হয়? হ্যাঁ, এই স্পেশাল চিপসটা আমি বানিয়েছি, খেয়ে দেখ। মাথা ঠান্ডা না হলে বকুনি দিয়ে দিস। যাও তো ভাইয়া, বিরক্ত করো না। ভালো মানুষের দাম নেই এই জগতে। যাই হোক, এখন বল শকুন দুইটা কেন এসেছিল? ওদের কথা ছাড়ো তো, তুমি আমায় বলো তো, তুমি কি আমার সাথে প্রতিদিন অফিসে যাবে? আমায় কাজে সাহায্য করবে তুমি? সুভার বলতে দেরি কিয়ানের রুম থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেরি হয়নি। সুভা কিয়ানকে আটকেছে। কিয়ান না পেরে বসলো বেডে। এটা সেটা বলে যাচ্ছে সুভা। কিয়ান পাত্তা দিচ্ছে না, সে চিপস খেতে ব্যস্ত। সুভাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের কার। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে ঘাটছে অরণ্য। পাশেই তার আড্রিস বেচারাকে ফোন দিয়ে ডেকে এনেছে। ভয়ে খাবার খেয়ে হাতটা পর্যন্ত ধুয়ে আসেনি। অরণ্যের কথা শুনে মনে হয়েছে কি না কি হয়ে গেল। হসপিটালের এক সিরিয়াস পেশেন্টের দায়িত্ব ছিল আড্রিসের উপর। ওনার আবার যায় অবস্থা এক নাগাড়ে এত সময় হসপিটালে পড়ে থাকতো ভালো লাগছিল না, তো এসেছিল নিজের বাসায়। গোসলটা করে খাবারের প্লেট হাতে নিয়ে বসেছে কিনা অরণ্য তাকে ফোন দিয়ে বলছে, কি করেছিস তুই বজ্জাত? তাড়াতাড়ি এসে দেখে যা।
কি কি করছিস ভাই? করেছিস তো, বিশাল এক কাহিনী না আসলেই মিস। রাখলাম, জানতে হলে চলে আসো আমার তো ঠিকানায়। সেই যে আসলো, এখনও দাঁড়িয়ে আছে সুবাদের গেটের সামনে। আদৃশ ভালোই বুঝতে পারছে অরণ্যের মতলব। অরণ্যর কাছে সে কি চাইছে বোঝা মুশকিল। এই দেখা যায় সুবার প্রতি আকাশ সমান ঘৃণা, এই আবার তার প্রতি ভালোবাসা। তবে অরণ্য যে কী পরিমাণ আপসেট সুভার প্রতি, এটাই 2-3 বছরে ভালোভাবেই জানা হয়ে গেছে আরডিসের। নইলে কি আর তাকে দেখার জন্য এত রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে? আরডিসের নিজের প্রতি মাঝে মধ্যেই রাগ হয়, কেন সেদিন আনহার কথা অমন বোকামি করতে গেল। কতবার বলতে চেয়েও ফিরে এসেছে সে শুধু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে। আরডিস অরণ্যের কাঁধে হাত রাখলো, জিজ্ঞেস করলো তাকে। তুই ঠিক কি চাইছিস অরণ্য? ফোন থেকে চোখ সরিয়ে আরডিসের পানে তাকালো অরণ্য। চোখ মুখের রাগে ভাব সরিয়ে মুখে হাসি টেনে বলল, আমি চাইছি খুব তাড়াতাড়ি আমার সন্টু মন্টু সোনাদের পৃথিবীতে আনতে। এর জন্য আগেই তাদের আম্মুকে পটাতে হবে, তারপর বিয়ে, দিনে 3 বার বাসর। এই কাজগুলো সারলেই না মিশন সফল হবে। মজা করছিস? তুই এখনও সুবাহকে আগের মতোই পছন্দ করিস, এটা আমাকে বোঝাতে আসবি না। অরণ্য প্রত্যুত্তর করল না। রাগ তো আছেই তার, আপাতত দূরে সরিয়েই রেখেছে। সুবাদের বাড়ির ভেতরে যেতে যেতে হাতের ফোনটা আরডিসের দিকে উঠিয়ে দিয়েছে, সাথে সাথে লুফে নিয়েছে আরডিস। থাক এখানে, আমার লাভ বার্ডের সাথে অর্ধেক বাসর করে আসছে। আমার বউয়ের চুল পাকনা ভাই বিরক্ত করতে আসলে পাছায় লাথি মেরে গাড়ির টিকিতে ভরে দিবে। এত রাতে বাড়ির ভিতরে ঢুকবি কিভাবে তুই? অরণ্য বিরক্ত হলো, বারবার তাকে ডাকায় মাথা ঘুরিয়ে আরডিসের দিকে তাকিয়ে উত্তর দিল, অরণ্য দ্য গ্রেট বয়, সব পারে। বলতে লজ্জা লাগলেও তোকে বলছি, শোন, আগের জন্মে আমি নাম করা ডাকাত ছিলাম। তুই ছিলে আমার একমাত্র চেলা, কারো মানিক। এসব দরজা চালা ভাগ আমার কাছে 2 মিনিটের ব্যাপার। আমার ভক্ত হয়ে তুই আবার জিজ্ঞেস করছিস? ক্ষমা করে দে ভাই, যা তুই অর্ধেক বাসর সেরে আয়, আমি পাহারা দিচ্ছি। এই তো ভালো ছেলে, সুন্দর বউ পাবি, দোয়া করে দিলাম। রাত প্রায় 1টা বাজে। কাগজপত্র ফাইল সব টেবিলে, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে কাউচের উপর শুয়ে আছে সুভা। অরণ্য রুমে ঢুকে এদিকে সেদিকে তাকিয়ে দেখল অরণ্যকে এখন পর্যন্ত আসতে কম কষ্ট করতে হয়নি। অনেক চেষ্টা করে তবে এই অবধি এসেছে। এত রাতে কেউ দেখে নিলে সত্যি সত্যি তাকে ডাকাত বানিয়ে দিতে 2 মিনিট সময় নেবে না। অরণ্য চোখ আটকে গেল কাউচে শুয়ে থাকা সুভার দিকে। ফর্সা মুখটাতে মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে। পরনে থাকা কালো রঙের টি শার্টটা একটু বেশি উপরে উঠে গিয়েছে, এতে করে সুভার মসৃণ সুন্দর উদর স্পষ্ট দেখা যাচ্ছে। অরণ্য এগিয়ে এসেছে সুভার কাছে, হাঁটু গেড়ে বসেছে মেঝেতে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখল সুভাকে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। অরণ্য নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে বারবার। ঘুমান্ত সুভাকে কোলে তুলে নিয়েছে অরণ্য। বেডে শুয়ে দিয়ে সুভার ঠিক পাশটায় শুয়েছে সে। আঙুল দিয়ে সুভার গোলাপি ঠোঁটে স্লাইড করে বলছে, লাভ বার্ড, ভেরি সুন আইল মেক ইউ ক্রাই উইথ দ্য পেইন অফ মাই লাভ। মিনিট কয়েক কেটে গেছে। সুভার মনে হচ্ছে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, নিজের ঠোঁটের স্পর্শ রেখে দিচ্ছে পুরো মুখ জুড়ে, কিন্তু চোখ খুলে তাকানোর শক্তিটুকুও পাচ্ছে না। ভোর হতেই ঘুম ভেঙে গেছে সুভার। আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তাকে, কারোর সাথে দেখা করার আছে। সেই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে সাব্বির। তাড়াহুড়ো করে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে গিয়েছে সুভা। বেরিয়ে আসতেই টেবিলে রাখা একটা সুন্দর বক্স চোখে পড়ল তার। বাইরে থেকে দেখতে বক্সটা এতটাই আকর্ষণীয় যে কারো চোখে পড়লে ভেতরে কি আছে খুলে দেখতে চাইবে। সুভারও ইচ্ছে হলো দেখবে। টেবিলের কাছে গিয়ে বক্সটা খুলতে চোখে পড়ে একটা সুন্দর ডায়মন্ড রিং। কিন্তু এটা এখানে আসলো কি করে? যতদূর মনে আছে সুভা তো এটা কিনেনি নিজের জন্য। সুভা ভাবছিল রিংটা তার রুমে আসলো কি করে, কি আর কি রেখে গেল কালকে। ঠিক তখনই রুমে এসেছেন সুভার আম্মু। সুভাকে ব্রেকফাস্টের জন্য ডেকে চলে গেলেন তিনি। সময় নেই এই রিংটা কোথা থেকে এসেছে পরে ভাববে। সুভা এখন তাকে যেতে হবে অফিসে। অরণ্যের বাড়ি থেকে তার হসপিটাল বেশ খানিকটা দূরেই বলা চলে। তার ড্রাইভার গাড়ি নিয়ে অন্য কোথাও গিয়েছে কোনো কাজে। এদিকে হসপিটাল থেকে অন্য ডক্টররা পেশেন্টের বাড়ির লোক একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তাকে। অরণ্য খুবই বিরক্ত আক্কাসের কাজে। ফোনটা তুলতে হুঙ্কার ছেড়ে বসে উঠেছে আক্কাসকে। কি রে জাক্কাসের বাপ আক্কাস, এত সময় লাগে আসতে? 5 মিনিটের মধ্যে না আসলে নিজ দায়িত্বে তোর বউকে নতুন ড্রাইভার কাশিমের সাথে বিয়ে দিয়ে দেবো। আক্কাস কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিয়েছে অরণ্যের কথার। 30 মিনিটের রাস্তা, আমি 5 মিনিটে আসবো কিভাবে স্যার? কিভাবে হাগো মতো করতে হবে এটা আমাকে শিখিয়ে দিতে বল এখন। এই অপমান গায়ে মাখলো না আক্কাস। এমন কথা সে প্রতিদিনই শুনে। ভয়ে ভয়ে আবারও বলেছে অরণ্যকে, এত তাড়াতাড়ি কিভাবে আসবো?
বলে দিলে উপকার হতো স্যার। দরকার পড়লে গাড়ির পিঠে পাখা লাগিয়ে বিমান বানাবি, তবুও তাতে রায় বাপ। ভিজে মুরগির মতো ভাব ধরিস না। এমন হলে আমার বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তবু তোর দেখা মিলবে না। অরণ্যের পাশে থাকা আদ্রিস গালে হাত দিয়ে তাকিয়ে আছে অরণ্যর দিকে। এই ছেলের এমন কথাবার্তার আর পরিবর্তন হবে না, এই ভেবে মনে মনে হতাশ সে। ফোনটা কান থেকে সরিয়ে অরণ্য দ্রুত তাকিয়েছে আদ্রিসের দিকে। হঠাৎ এমন তাকানোর মানে বুঝল না আদ্রিস। সে কি কোনো ভুল করলো? জিজ্ঞেস করতে যাবে অরণ্যকে, তখনই নাকটা উঁচু করে বলে উঠল অরণ্য।